ছাত্রদের নতুন সংগঠন গণতান্ত্রিক ছাত্র সংসদের আত্মপ্রকাশ, নেতৃত্বে বাকের ও জাহিদ, পদ না পাওয়া একাংশের বিক্ষোভ সংঘর্ষ। তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নতুন উপদেষ্টা মাহফুজ আলম, প্রজ্ঞাপন জারি, ডাক ও টেলিযোগাযোগ থাকছে প্রধান উপদেষ্টার অধীনে। ২৮ বছর পর কাল বিএনপির বর্ধিত সভা, খোলামেলা মত দেবেন দলের তৃণমূল নেতারা, থাকবে তারেক রহমানের দিক নির্দেশনা। বাংলাদেশের প্রতি দৃঢ় সংহতি ও ডক্টর ইউনূসের সরকারের প্রতি সমর্থন জানিয়ে জাতিসংঘ মহাসচিবের চিঠি, ১৩ মার্চ আসছেন ঢাকায়। ৩.৫ লাখ কোটি টাকা ছুঁই ছুঁই করছে খেলাপি ঋণ, ব্যাংকের আমানতকারীরা টাকা পেতে সমস্যায় পড়বে না জানালেন গভর্নর। আমরা যেটা চাচ্ছি যে ব্যাংকিং খাতটাকে শক্তিশালী করা, অর্থাৎ দুর্বল যদি কোনো ব্যাংক থাকে তার বুনিয়াদ বা ভিত্তিটাকে শক্তিশালী করে ব্যাংকটাকে আবার পুনর্গঠন করা। বিমানবন্দরে ট্রলি কেনাকাটায় চুরি, বেবি চকে দুদকের অভিযান, মিলেছে প্রাথমিক সত্যতা, সাংবাদিক প্রবেশে বাধা। দেখছিলেন শিরোনাম সংবাদ রাতে, সঙ্গে আছে আমি শিকা আজিজ। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়কদের নিয়ে আত্মপ্রকাশ করল নতুন ছাত্র সংগঠন বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ। সংগঠনটির আহ্বায়ক করা হয়েছে আবু বাকের মজুমদার ও সদস্য সচিব জাহিদ আহসান। বুধবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে সংগঠনটির নাম প্রকাশ করা হবে। বিস্তারিত প্রতিবেদনে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীদের নিয়ে গঠিত নতুন ছাত্র সংগঠন বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ আত্মপ্রকাশ করেছে। বুধবার বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে নতুন ছাত্র সংগঠনের ঘোষণা আসে। বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের আহ্বায়ক আবু বাকের মজুমদার ও সদস্য সচিব জাহিদ আহসান। এছাড়া মুখ্য সংগঠক হিসেবে আছেন তাহমিদ আল মুদাসসির এবং আশরাফা খাতুনকে মুখপাত্রের দায়িত্বে দেয়া হয়েছে। পাশাপাশি ঢাকা বিশ্ববিদ্যালয়ের কমিটিও প্রকাশ করা হয়। এতে আহ্বায়ক হিসেবে আছেন আব্দুল কাদের ও সদস্য সচিব করা হয়েছে মহির আলমকে। এদিকে নতুন ছাত্র সংগঠনে বেসরকারি বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের বঞ্চিত করার অভিযোগ তুলে মধুর ক্যান্টিনে বিক্ষোভ করেন শিক্ষার্থীরা। এ সময় সংঘর্ষে জড়ায় দুপক্ষ। এতে বেসরকারি বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীরা নিজেদের অবমূল্যায়ন করার অভিযোগ জানায়। আমি তো এই বড় ভাইগুলো গিয়ে ভাই নামছিলাম ভাই। ৫ তারিখ পর্যন্ত আমরা আন্দোলন করছি ভাই উত্তরায় ভাই। 18 তারিখ আন্দোলন করছি উত্তরায়, আগস্টের 2 তারিখ উত্তরায় ভাই 13 জন মারা গেছে মাইলস্টোনের সামনে। ওইখানে আন্দোলনের নেতৃত্ব দিয়েছি আমরা উত্তরা থেকে ভাই। সর্বপ্রথম মার্চের উদ্দেশ্যে উত্তরা থেকে ভাই আমরা ব্যারিকেড ভাঙছি সেনাবাহিনীর ভাই। প্রাইভেট বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের সাথে ওইভাবে কোনো আলোচনার মাধ্যম ছাড়া এসে আজকে দল ঘোষণা করা হচ্ছে। কিন্তু যদি আপনি আন্দোলনের দিন পর্যন্ত দেখেন, 5 তারিখ পর্যন্ত এই গণ অভ্যুত্থানের সবচেয়ে বড় স্টেক, সবচেয়ে বড় জায়গা, এই গণ অভ্যুত্থানের যে বিজয় আনার পিছনে যতগুলো কাজ করা লাগে, সংগ্রাম গড়ে তোলা লাগে, সবগুলো আপনার প্রাইভেট বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীরা তুলেছে। পরে সেখানে বিষয়টি নিয়ে কথা বলেন ঢাকা বিশ্ববিদ্যালয় গণতান্ত্রিক ছাত্র সংসদের মুখ্য সংগঠক হাসিব আল ইসলাম। তিনি বলেন, কেন্দ্রীয় সংসদে যে 4 জন দায়িত্ব পেয়েছেন তাদের ব্যাপারে সবাই একমত রয়েছেন। শিক্ষার্থীদের আশা আকাঙ্ক্ষার যে প্রতিফলন রয়েছে সেই প্রতিফলনটা কিন্তু আমাদের ছাত্র সংগঠন কিন্তু নিশ্চিত করবে। সে লক্ষ্যে কিন্তু আমরা দেখতে পেয়েছি যে আসলে প্রাইভেট বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী কিংবা 7 কলেজ, ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের মধ্যে একটা প্রতিযোগিতা কিন্তু আমরা লক্ষ্য করতে পেরেছি। এটা ইতিবাচক প্রতিযোগিতা। কেন্দ্রীয় কমিটিতে বেসরকারি বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের না রাখায় হাতাহাতি ও সংঘর্ষে 2 সমন্বয়ক আহত হলে ঢাকা মেডিকেলে ভর্তি করা হয়। সাদ আহমেদ, দেশ টিভি, ঢাকা। এদিকে নতুন ছাত্র সংগঠনে পদবঞ্চিতের অভিযোগে রাজধানীর বাংলা মোটরে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। সেখানে আছেন সহকর্মী তারেক মাহমুদ সুজন, সরাসরি যুক্ত হব তার সঙ্গে। তারেক, সেখানে এই মুহূর্তে কি অবস্থা দেখছেন, আমাদের বিস্তারিত জানাবেন। আমি এই মুহূর্তে আছি রাজধানীর বাংলা মোটরের যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে কেন্দ্রীয় কার্যালয় আছেন সেই কার্যালয়টির সামনে। আপনি জানেন আজ বিকেলে কিন্তু বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে সমন্বয়কদের উদ্যোগে যে নতুন ছাত্র সংগঠনের আত্মপ্রকাশ হয়েছে, সেই কমিটিকে কেন্দ্র করে কিন্তু বেসরকারি বিশ্ববিদ্যালয় এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া, একই সঙ্গে মারামারির ঘটনা ঘটে। সেই প্রেক্ষিতে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এই মুহূর্তে এখানে অবস্থান নিয়ে তারা যেমনটা দাবি করেছেন তাদের 8 জন শিক্ষার্থী আহত হয়েছেন, সেটার প্রতিবাদে তারা কিছুক্ষণ আগে এই রাজধানীর বাংলা মোটরের যেই
প্রধান সড়কটা রয়েছেন অর্থাৎ ফার্মগেট থেকে শাহবাগের যে সড়কটি সেটি অবরোধ করে কিছুক্ষণ আগে বিক্ষোভ কর্মসূচি পালন করেছেন। এই মুহূর্তে তারা সড়কটি ছেড়ে ঠিক পাশে অবস্থান নিয়েছেন এবং তারা কিছু কর্মসূচি ঘোষণা দিয়েছেন, যেমন আগামীকালের মধ্যে যদি 24 ঘন্টার মধ্যে যদি যারা তাদের উপর আঘাত করেছেন তাদের যদি আইনের আওতায় না হয় তাহলে তারা আগামীকাল কঠোর কর্মসূচির ঘোষণা দিয়েছেন। একই সঙ্গে 28 তারিখের মধ্যে যদি তাদের যেই নতুন কমিটিটি হয়েছে সেখানে যদি তাদের পদবি যদি তাদের সন্তোষজনকভাবে না দেওয়া হয় তাহলে তারা আরও কঠোর কর্মসূচি যাবেন। আপনাকে যদি একটু জানিয়ে রাখি, তারা আমাদেরকে যেমনটা জানিয়েছেন যে এই জুলাই আগস্ট আন্দোলনে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের একটা বিরাট ভূমিকা রয়েছে। সেই জায়গা থেকে তারা যেমনটা বলল যে সে আন্দোলনকে কেন্দ্র করে আজ যে কমিটিটি হয়েছে, যে নতুন ছাত্র সংগঠন, সেই ছাত্র সংগঠনে তাদেরকে কাঙ্ক্ষিত পদে তাদেরকে রাখা হয়নি, একই সঙ্গে তাদের সাথে বৈষম্য করা হয়েছে। এটার প্রতিবাদ যখন তারা জানান তখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিন এলাকায় তাদের সাথে কয়েক দফায় হাতাহাতি এবং এক পর্যায়ে মারধরের শিকার হন তারা, এমনটাই আসলে তারা জানিয়েছেন এখানে। তো এই মুহূর্তে কিছুক্ষণ আগে কিন্তু তারা এই সড়কটি অবরোধ করে তাদের সেই বিক্ষোভ কর্মসূচি পালন করেছেন এবং কিছু আলটিমেট দিয়ে আজকের মধ্যে তারা তাদের কর্মসূচি থেকে ইস্তফা দিয়েছেন। এই ছিল রাজধানীর বাংলা মোটর থেকে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের বিক্ষোভ সম্পর্কিত আমার কাছে সর্বশেষ। তারেক, অনেক ধন্যবাদ আপনাকে। রাজধানীর বাংলা মোটরে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা সড়ক অবরোধ করে বিক্ষোভ করছে, সর্বশেষ তথ্য জানছিলাম সহকর্মীর কাছে। প্রায় 28 বছর পর হতে যাওয়া বর্ধিত সভার সব প্রস্তুতি সম্পন্ন করেছে বিএনপি। দলের নীতি নির্ধারকরা বলছেন, দেশের বর্তমান রাজনীতির বিভিন্ন প্রশ্নের জবাব খুঁজতেই এই সভা। দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর মতে, ষড়যন্ত্র মোকাবেলা ও ঐক্য অটুট রাখতে বিশেষ তাৎপর্যপূর্ণ হবে এবারের বর্ধিত সভা। সাইফুল রিপন জানাচ্ছেন বিস্তারিত। প্রায় 28 বছর পর জাতীয় সংসদ ভবন সংলগ্ন মাঠে অনুষ্ঠিত হতে যাচ্ছে দেশের অন্যতম বড় রাজনৈতিক দল বিএনপির বর্ধিত সভা, যেখানে অংশ নিচ্ছেন দলের শীর্ষ থেকে শুরু করে তৃণমূলের 4000 নেতা। দেশের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে নানা প্রশ্নের উত্তর খোঁজার পাশাপাশি গণতন্ত্র প্রতিষ্ঠার লক্ষ্যে দ্রুততম সময়ে নির্বাচনের দাবি আদায়ে করণীয় গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আসতে পারে এবারের বর্ধিত সভা থেকে। আগামী দিনে আমাদের কর্মকাণ্ড কি হবে, নির্বাচন কিভাবে আমরা পরিচালনা করব, সব বিষয়ে রাজনীতির সকল প্রশ্নেরই উত্তর খোঁজার জন্য আমরা এই বর্ধিত সভার জন্য আয়োজন করেছি। আমরা ইতিমধ্যে 31 দফা সংস্কার কর্মসূচি দিয়েছি বন্ধু রাজনৈতিক সংগঠনগুলোর সঙ্গে আলাপ আলোচনার ভিত্তিতে। সেটাকে বাস্তবায়ন করার জন্য একটা নির্বাচনের জন্য বাংলাদেশের মানুষ মুখিয়ে আছে। সেই নির্বাচনটা কত তাড়াতাড়ি অনুষ্ঠিত করা সম্ভব, সরকারের সঙ্গে সেই বোঝাপড়াটার বিষয়েই মূলত আলোচনাটা হবে বলে আমি মনে করি। বর্ধিত সভার আগের দিন সভাস্থলের প্রস্তুতি পরিদর্শন করে সংবাদ মাধ্যমে কথা বলেন বিএনপি নেতারা। তৃণমূল হচ্ছে আমাদের দলের মূল শক্তি, তো তারা আসবেন, তারা তাদের বক্তব্য দেবেন এবং তাদের বক্তব্যের উপর ভিত্তি করেই আমাদের আগামী দিনের পথ চলা আমরা নির্ধারণ করব, আমরা কিভাবে আগাবো, আমরা কি কর্মসূচি নিব। দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী জানিয়েছেন, আগামী দিনের চলার পথ নির্দিষ্ট করতে বর্ধিত সভায় তৃণমূলের সুপারিশকে গুরুত্বের সাথে নেবে বিএনপি। আধিপত্যবাদী শক্তির তাদের বিভিন্ন ষড়যন্ত্রকে প্রতিহত করা, পাশাপাশি দেশের ভিতরে ঐক্য এবং ঐক্য রক্ষা করা এবং চক্রান্ত ষড়যন্ত্রকে প্রতিহত করা ইত্যাদি বিষয়েও আমাদের যে বর্ধিত সভা সেখানে নেতৃবৃন্দরা আলোচনা করবেন। তৃণমূলের নেতাদের যে কোনো প্রশ্নের উত্তর দেবেন বর্ধিত সভার সভাপতি ও দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। দলের সাংগঠনিক পুনর্গঠনে হতে পারে বিভিন্ন স্তরের নেতৃত্বে রদবদল। সাইফুল রিপন, দেশ টিভি, ঢাকা। নির্বাচনের জন্য সংস্কার দরকার, আপাতত নির্বাচনমুখী কাজ করতে হবে বলে মন্তব্য করেছেন বিএনপির ফরেন অ্যাফেয়ার্স অ্যাডভাইসরি কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। বুধবার বিকেলে গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে ঢাকাস্থ ফ্রান্সের রাষ্ট্রদূত ম্যারি মাসুপুই ও রাজনৈতিক উপদেষ্টা ক্রিশ্চিয়ান বেকের সাথে বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে উপস্থিত ছিলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, সাংগঠনিক সম্পাদক ও আন্তর্জাতিক কমিটির সদস্য শামা ওবায়দ সহ অন্যান্য নেতাকর্মীরা। সংবাদ সম্মেলনে আমির
আমির খসরু বলেন, বাংলাদেশ ফ্রান্সের মধ্যে অর্থনৈতিক সম্পর্ক সুদৃঢ় করার লক্ষ্যে আলোচনা হয়েছে। তারা বাংলাদেশের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে জানতে চেয়েছেন বলেও জানান খসরু। বলেন, বাংলাদেশের রাজনৈতিক পরিবেশ দ্রুত পরিবর্তনের বিষয়ে আশা প্রকাশ করেছেন ফ্রান্সের রাষ্ট্রদূত। বলেছি একটাই সংস্কার দরকার, বাংলাদেশের নির্বাচনের জন্য সংস্কার, আর বাকি সংস্কার যদি ঐক্যমত হয় ভালো, যেখানে ঐক্যমত হবে না সেটা আগামী দিনে প্রত্যেকটি দল জনগণের কাছে যাবে, তাদের পরিবর্তন ম্যান্ডেট কি সংস্কার তারা চায়, জনগণ মতামত দেবে, সেই পরিপ্রেক্ষিতে সংসদে এটা নির্ধারিত হবে। এটাই তো গণতন্ত্র। এটাই বাংলাদেশের প্রতি দৃঢ় সংহতি এবং ডক্টর ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকারের চলমান পরিবর্তন প্রক্রিয়ায় সমর্থন পুনর্ব্যক্ত করেছেন জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস। প্রধান উপদেষ্টাকে দেয়া এক চিঠিতে কথা বলেন তিনি। এদিকে 4 দিনের সফরে আগামী 13 মার্চ ঢাকা আসছেন জাতিসংঘ মহাসচিব। মোহাম্মদ সাকিবের রিপোর্ট। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসকে চিঠি পাঠিয়েছেন অ্যান্তোনিও গুতেরেস। মঙ্গলবার দেয়া এক চিঠিতে বাংলাদেশের প্রতি জাতিসংঘের দৃঢ় সংহতি এবং ডক্টর ইউনূসের নেতৃত্বে চলমান পরিবর্তন প্রক্রিয়ায় সমর্থন পুনর্ব্যক্ত করা ও একই সঙ্গে রোহিঙ্গা ইস্যুতে আন্তর্জাতিক সম্প্রদায়কে আরও সম্পৃক্ত করার আশ্বাস দেন জাতিসংঘ মহাসচিব। রোহিঙ্গা সংকটের কারণে বাংলাদেশ সহ এই অঞ্চলের উপর সৃষ্ট প্রভাব এবং রাখাইনের মানবিক পরিস্থিতির অবনতির বিষয়ে ডক্টর ইউনূসের উদ্বেগের প্রতি সহমত জানান জাতিসংঘ মহাসচিব। বাংলাদেশকে রোহিঙ্গাদের আশ্রয়দাতা হিসেবে সহায়তা দিতে আন্তর্জাতিক সম্প্রদায়কে আরও সক্রিয় করার পাশাপাশি অগ্রাধিকার ভিত্তিতে কাজ করার আশ্বাসও দেন তিনি। রোহিঙ্গাদের বিষয়ে দক্ষিণ পূর্ব এশিয়ার দেশগুলোর সংস্থা আসিয়ান এবং অন্যান্য অংশীদারদের সঙ্গে নিবিড়ভাবে কাজ করার আগ্রহ প্রকাশ করেন জাতিসংঘ মহাসচিব। মিয়ানমার সংকটের রাজনৈতিক সমাধান ও রাখাইনের রোহিঙ্গাদের নিরাপদ ও স্বেচ্ছামূলক প্রত্যাবর্তনের জন্য উপযুক্ত পরিবেশ সৃষ্টি করা যায় তা নিয়ে কাজ করার কথাও বলেন তিনি। এদিকে প্রধান উপদেষ্টার আমন্ত্রণে 4 দিনের সফরে আগামী 13ই মার্চ ঢাকা আসছেন জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস। বুধবার জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী মিশন এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছে। জাতিসংঘ মহাসচিবের দপ্তরও আগামী 13 থেকে 16 মার্চ মহাসচিবের বাংলাদেশ সফরের বিষয়টি নিশ্চিত করেছে। এর আগে প্রধান উপদেষ্টা রোহিঙ্গা ও অগ্রাধিকার ইস্যু বিষয়ক বিশেষ দূত ডক্টর খলিলুর রহমান গেল 7 ফেব্রুয়ারি নিউ ইয়র্কে জাতিসংঘ মহাসচিবের সঙ্গে সাক্ষাৎ করে ডক্টর ইউনূসের পাঠানো আমন্ত্রণপত্র হস্তান্তর করেন। সবশেষ 2023 সালে রোহিঙ্গা সংকট ও জলবায়ু ইস্যু নিয়ে আলোচনা করতে ঢাকায় আসেন জাতিসংঘ মহাসচিব। মোহাম্মদ সাকিব, নিউজ ডেস্ক, দেশ টিভি। ব্যাংক খাতে খেলাপি ঋণ বেড়ে 3,45,000 কোটি টাকা ছাড়িয়েছে, যা মোট বিতরণ করা ঋণের 20%-এরও বেশি। বুধবার দুপুরে বাংলাদেশ ব্যাংক আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান গভর্নর ডক্টর আহসান এইচ মনসুর। জানান, খেলাপি ঋণ বাড়লেও আমানতকারীদের টাকা পেতে কোনো সমস্যা হবে না। আগামীতে দুর্বল ব্যাংক বন্ধ না করে একীভূত করে সচল রাখা হবে বলেও জানান গভর্নর। হাসান মাহমুদের রিপোর্ট। আর্থিক খাতের সার্বিক চিত্র তুলে ধরতে সংবাদ সম্মেলনের আয়োজন করেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর। জানান, গেল ডিসেম্বরে ব্যাংকগুলোতে মোট ঋণের স্থিতি ছিল 17,77,000 কোটি টাকা। এর মধ্যে মোট খেলাপি ঋণের পরিমাণ 3,45,000 কোটি টাকা, যা মোট ঋণের 20.2%। 3,45,000 কোটির উপরে এখন বর্তমানে এটার স্থিতি, এবং এটাও গত সেপ্টেম্বরে এটা ছিল 2,85,000-এর মতো। তো 2,85,000 থেকে 3,45,000 বেড়েছে। এটা আরও বাড়বে, এটাই আমি বলতে পারি। এটা এখনও আমরা শ্রেণীকৃত ঋণের যে চূড়া সর্বোচ্চ পর্যায়ে সেটা আমরা এখনো পৌঁছাইনি। আগামীতে কোনো ব্যাংক বন্ধ না করে দুর্বল ব্যাংকগুলো একীভূত করে সচল রাখা হবে বলেও জানান গভর্নর। আমরা যেটা চাচ্ছি যে ব্যাংকিং খাতটাকে শক্তিশালী করা, অর্থাৎ দুর্বল যদি কোনো ব্যাংক থাকে সেগুলোকে একীভূত করে বা অন্য কোনোভাবে নতুন বিনিয়োগকারীকে সেখানে এনে স্ট্র্যাটেজিক ইনভেস্টর নিয়ে এসে তার বুনিয়াদ বা ভিত্তিটাকে শক্তিশালী করে ব্যাংকটাকে আবার পুনর্গঠন করা। এই প্রক্রিয়া আমরা কাজ করছি। আমরা আইনগত ব্যবস্থা নেওয়া হলে
আমাদের অ্যাসেট কোয়ালিটি রিভিউয়ের কার্যক্রম চলছে, আপনারা জানেন 6টা ব্যাংকে চলছে, আরও কিছু ব্যাংকে আমরা খুব শীঘ্রই শুরু করতে যাব। চলতি অর্থ বছরে সার্বিকভাবে ঋণ বিতরণ ও নবায়ন হার কমছে বলেও জানান কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর। হাসান মাহমুদ, দেশ টিভি, ঢাকা। দেখছেন সংবাদ রাত। বিমানবন্দরে ট্রলি কেনায় প্রায় 7.5 কোটি টাকার অনিয়ম ও দুর্নীতির অভিযোগে অভিযান পরিচালনা করে দুর্নীতি দমন কমিশনের সময় সংবাদ সংগ্রহে গেলে বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ বেবিচক সাংবাদিকদের প্রবেশে বাধা দেয়। অভিযান শেষে দুদক কর্মকর্তা বলেন, অভিযোগের বিষয়ে প্রাথমিক সত্যতা রয়েছে, তবে বেশ কিছু পর্যালোচনা বাকি রয়েছে যা পরবর্তীতে খতিয়ে দেখে কমিশন ব্যবস্থা গ্রহণ করবে। এইচ হিমেলকে সাথে নিয়ে আরও জানাচ্ছেন ফজলে আদিত্য। বিমানবন্দরে ট্রলি কিনায় 7.5 কোটি টাকার অনিয়ম ও দুর্নীতির অভিযোগে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ বেবিচকের পুরাতন হেড অফিসে বেলা 12টায় অভিযান কার্যক্রম পরিচালনা করে দুদকের 3 সদস্যের একটি প্রতিনিধি দল। বেবিচকের অনিয়ম ও দুর্নীতির বিষয়টি যখন দুদক খতিয়ে দেখছে, ঠিক তখনই সংস্থাটির ঊর্ধ্বতন কর্মকর্তাদের নির্দেশে সংবাদকর্মীদের প্রবেশে বাধা দেয় বেবিচকের নিরাপত্তা কর্মীরা। মেইন গেটে তাদের প্রায় 2.5 ঘন্টা আটকে রাখা হয়। পরবর্তীতে বেবিচকের নির্বাহী কর্মকর্তার সাথে কথা বলার চেষ্টা করলেও নামাজের কথা বলে দরজা বন্ধ করে রাখেন তিনি। দুদক টিমের সহায়তায় দীর্ঘ 1 ঘন্টার চেষ্টার পরও দেখা মেলেনি নির্বাহী অফিসারের। অভিযান শেষে দুদক কর্মকর্তা বলেন, অনিয়ম ও দুর্নীতির অভিযোগের বিষয়টি খতিয়ে দেখতে ইতিমধ্যে বেশ কিছু নথি সংগ্রহ করা হয়েছে। মিলেছে প্রাথমিক সত্যতা। $160 ট্রলি $370 কেনা হয়েছে। তো টোটাল ক্রয়ের মূল্যমান ছিল প্রায় 7.5 কোটি টাকা। আমরা রেকর্ডপত্রগুলো নিয়েছি, এখন হয়তো আগামী 2 দিনের মধ্যে আমরা প্রতিবেদন দাখিল করে ফেলবো। যাতে প্রতিবেদন দাখিল করবো, প্রতিবেদনে উল্লেখ করবো আর কি, যেহেতু রেকর্ডের বিষয় এবং প্রত্যেকটা জিনিসের রেকর্ডের বিষয়। দেখছেন প্রকিউরমেন্ট রিলেটেড জিনিস, এগুলো সবই রেকর্ডের। তো রেকর্ডপত্রগুলো নিয়েছি, তো এগুলা থেকে আমরা ফাইন্ডিংস বের করবো আর কি। এই সময় তিনি আরো বলেন, বেবিচকের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাংবাদিকদের প্রবেশের বিষয়টি জানালেও তারা গণমাধ্যমকে বাধাগ্রস্ত করে। তাদের এহেন আচরণ বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে প্রতিবন্ধকতা সৃষ্টি করে বলেও উষ্মা প্রকাশ করেন দুদকের সহকারী পরিচালক। আমার ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে আমি অবহিত করব যে গণমাধ্যম কর্মীরা আজকে গিয়ে আমাদের সাথে গিয়ে ওনাদের অফিসে সংশ্লিষ্ট কর্মকর্তার সাথে কথা বলতে পারেন নাই, অফিসে ঢুকতে পারেন নাই বা অফিস পর্যন্ত গিয়েছেন, এটা আমরা জানাবো। অত সিনিয়র কর্তৃপক্ষ চিন্তা করবেন। এইসব বিষয়গুলো নিয়ে দ্রুত সময়ের মধ্যে কমিশনে প্রতিবেদন জমা দেওয়া হবে এবং পরবর্তী সিদ্ধান্ত গ্রহণ করা হবে। ফজলে আদিত্য, দেশ টিভি, ঢাকা। দেখছেন সংবাদ রাত। এখন থেকে পাহাড় কাটলে শ্রমিক নয়, মালিকদেরই গ্রেপ্তারের নির্দেশ দিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। বুধবার বিকেলে চট্টগ্রামের এম.এ. আজিজ স্টেডিয়ামে চট্টগ্রামে মাসব্যাপী বইমেলার সমাপনী অনুষ্ঠানে তিনি কথা বলেন। রিজওয়ানা হাসান বলেন, পাহাড় কাটা রোধে কঠোর অবস্থানে যাচ্ছে সরকার। চট্টগ্রাম থেকে পাহাড় চলে গেলে আর কিছুই থাকবে না। এই সময় পাহাড় রক্ষায় এবার থেকে পাহাড়ের মালিককে আইনের আওতায় আনার নির্দেশ দেন। একই সঙ্গে পলিথিনের ব্যবহার ও গাড়ির হর্ন বন্ধে সবাইকে সচেতন হওয়ার আহ্বান জানান তিনি। যেটুকুন পাহাড় আছে এটা কিন্তু আমাদের সকলের দায়িত্ব বাঁচানো, এবং ডিসি মহোদয় একটা কাজ ভালো করেছেন। চট্টগ্রাম শহরটাকে উনি 6টা জোনে ভাগ করেছে। সেই জোনে এক একটা করে কমিটি কাজ করবে। যেখানেই কোনো পাহাড় কাটা হবে উনাকে খবর পৌঁছানো হবে। উনার দায়িত্ব কিন্তু এবার থেকে মালিকের বিরুদ্ধে মামলা করা এবং মালিককে সত্যিকার অর্থে গ্রেফতার করা এবং আইনের মুখোমুখি করা। রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের রুয়েটে নিষিদ্ধ ছাত্রলীগের সভাপতি ফাহমিদ লতিফ লিয়ন, সাধারণ সম্পাদক শৌমিক সাহা সহ আর 4 নেতাকে স্থায়ীভাবে বহিষ্কার করা হয়েছে। জুলাই অভ্যুত্থানে আন্দোলনকারীদের উপর হামলার অভিযোগ প্রমাণিত হয় তাদের বিরুদ্ধে এই পদক্ষেপ নিয়েছে রুয়েট প্রশাসন। এছাড়া জুলাই আগস্টে ছাত্রদের উপর হামলা ও রুয়েটের হলে দেশীয় অস্ত্র রাখায় 40 জন এবং অন্য অভিযোগে 4 জন সহ মোট 48 জনকে বিভিন্ন মেয়াদে সাজা দেওয়া হয়েছে। ছাত্র কল্যাণ পরিচালক অধ্যাপক রবিউল ইসলাম সরকার এ তথ্য নিশ্চিত করেছেন। বুধবার রুয়েটের ছাত্র শৃঙ্খলা কমিটির সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় সভাপতিত্ব করেন রুয়েট উপাচার্য অধ্যাপক ডক্টর এস.এম. আব্দুর রাজ্জাক।
বর্ণাঢ্য সাংস্কৃতিক সন্ধ্যার মধ্য দিয়ে রাজধানীর মিরপুরে যাত্রা শুরু করেছে আন্তর্জাতিক মানের মাল্টিপারপাস হল ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টার লিমিটেড ICCL। বুধবার সন্ধ্যায় মিরপুরে দারুস সালাম রোডে টেকনিক্যাল মোড়ে এশিয়া সিনেমা হলের বিল্ডিংটি রূপান্তর করে এই কনভেনশন হলের উদ্বোধন করা হয়। এই উপলক্ষে দেশের শীর্ষস্থানীয় কর্পোরেট অতিথিদের অংশগ্রহণে মুখরিত ছিল অনুষ্ঠান প্রাঙ্গণ। ICCL এর নির্বাহী পরিচালক প্রদীপ সানাল বলেন, একটি স্বনামধন্য গ্রুপ অফ কোম্পানিজের আন্তরিক উদ্যোগে প্রায় 2 বছর প্রয়োজনীয় বিনির্মাণ কাজ সম্পন্ন করে 5 তারকা মানের আসবাব, লিলেন, সাউন্ড, লাইট, কিচেন, লন্ড্রি, বেকারি বিদেশ থেকে আমদানি করে বিদেশি দক্ষ জনবল দিয়ে সম্পন্ন করে প্রায় 20,000 বর্গফুটের মিলনস্থলটি ঢাকার অভিজাত পরিবারসমূহ এবং কর্পোরেট ইভেন্টের জন্য অপরূপ সাজে সেজেছে। উদ্যোক্তা গ্রুপের CEO শামীম বিল্লাহ দাবি করে বলেন, ICCL একটি ইউনিক ভেন্যু যা গতানুগতিক কনভেনশন হল থেকে স্বকীয়। ICCL এর কিচেনটি দেশের অভ্যন্তরে একমাত্র স্টেট অব দ্য আর্ট যন্ত্রপাতি সুসজ্জিত, এমনকি ডিশ ওয়াশ, মাংস কাটা সকল যন্ত্রপাতি অটোমেশন করা। ফলে একটি 100% কমপ্লায়েন্স অনুসরণ করে হাইজেনিক ও নিরাপদ কিচেন প্রতিষ্ঠানটির অহংকার বটে। অন্তর্বর্তী সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নতুন উপদেষ্টা হলেন মোহাম্মদ মাহফুজ আলম। আজ বুধবার মন্ত্রিপরিষদ বিভাগের এক প্রজ্ঞাপনে এই তথ্য জানানো হয়। গতকাল মঙ্গলবার তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় এবং ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের উপদেষ্টা পদ থেকে পদত্যাগ করেন মোহাম্মদ নাহিদ ইসলাম। উপদেষ্টার পদ শূন্য হলে তাৎক্ষণিকভাবে যেসব মন্ত্রণালয়ের দায়িত্ব প্রধান উপদেষ্টার কাছে ন্যস্ত করা হয়, তিনি উপদেষ্টাদের দপ্তর বন্টন করেন। আজ মন্ত্রিপরিষদের প্রজ্ঞাপনে বলা হয়েছে, অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের দায়িত্ব পুনর্বন্টন করেছেন। তাতে উপদেষ্টা মাহফুজ আলম তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন। নাহিদ ইসলামের ছেড়ে যাওয়া আরেক মন্ত্রণালয় ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের দায়িত্ব প্রধান উপদেষ্টার হাতে রয়েছে। না মানে কেমন যেন ব্লারি হয় আমার মিলন ভাই, যে আব্বুর ইসের পরে, আব্বুর ওই স্ট্রোকের পরে আমি এমন ভয় পাইছিলাম, ওই তখন থেকে আমার হোয়াইটটা ব্লার হয়, মানে আমি এটা খুব ভয় পাই।